আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, ইতিহাস বড়ই অদ্ভুত এক জিনিস। সে বারবার ফিরে আসে। কখনো বা ট্র্যাজেডি হয়ে, কখনো বা এক নতুন রাজনৈতিক সমীকরণের রূপ নিয়ে। আজকে আপনাদের সামনে এমন এক বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, যা নিয়ে এই মুহূর্তে চায়ের কাপ থেকে শুরু করে ক্ষমতার একদম শীর্ষবিন্দু পর্যন্ত এক নীরব ফিসফাস চলছে। মাসটি হলো ডিসেম্বর, আমাদের বিজয়ের মাস এবং অহংকারের মাস। কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশে এবারের ডিসেম্বর যেন এক অন্যরকম বারুদ, আর বলা চলে মহাবিস্ফোরণের পূর্বাভাস নিয়ে হাজির হতে যাচ্ছে। একদিকে বর্তমান সরকার অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে। তারা বলছে শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে এবং তার ফাঁসির রায় কার্যকর করা হবে। আর ঠিক উল্টো দিকে দীর্ঘ ২১ বছর এই রাষ্ট্রযন্ত্রটি যিনি নিজের হাতে একটু একটু করে সাজিয়েছেন, রাষ্ট্র কাঠামোর প্রতিটি অলিগলি বলা চলে যার নখদ দর্পণে, সেই শেখ হাসিনা হঠাৎ করে দেশে ফেরার এমন বজ্র কঠিন ঘোষণা দিলেন কেন? তিনি কি বর্তমান পরিস্থিতি না বুঝে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই এই বিশাল ঝুঁকি নিচ্ছেন, নাকি দাবার বোর্ডে এমন কোনো চাল তিনি আসলে কষে রেখেছেন যার নেপথ্যের কুশীলবদের আমরা সাধারণ মানুষ এখনো কোনোভাবে দেখতেই পাচ্ছি না? আজ আমরা রাজনীতির এই মহানাটকীয় সমীকরণটাই একটু গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব, যেখানে মূল চরিত্রে রয়েছেন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি, মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় সেনাপ্রধান। সুপ্রিয় দর্শক, একটু অতীতের পাতা থেকে ঘুরে আসা যাক। বাধা, বিপত্তি আর শেখ হাসিনা, বাংলাদেশের রাজনীতির এই শব্দগুলো যেন একে অপরের পরিপূরক। ১৯৮১ সালের কথা একটু ভালো করে মনে করে দেখুন। সামরিক শাসক জিয়াউর রহমান তখন কিন্তু ক্ষমতায়। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তখন কতই না রক্তচক্ষু, কতই না বাধা। কিন্তু তিনি ফিরলেন সব ভয়ভীতি উপেক্ষা করে, লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি ঠিকই কিন্তু বাংলার মাটিতে পা রাখলেন। এরপর এলো ২০০৭ সাল, মইনিউ আহমেদ আর ফখরুদ্দিনের সেই সেনা সমর্থিত প্রতাপশালী তত্ত্বাবধায়ক সরকার। তারা তো তাকে কোনোভাবে দেশে ফিরতেই দিতে চায়নি। পরিষ্কার নিষেধাজ্ঞাও কিন্তু দিয়ে রেখেছিল তার দেশে ফেরায়। কিন্তু সেই নিষেধাজ্ঞার কাগজ খেয়ে রীতিমতো বলা চলে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি আবারও কিন্তু দেশের মাটিতে ফিরে এসেছিলেন। রাজনীতির মাঠে শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হলো তার রাজনৈতিক সাহস এবং বঙ্গবন্ধু পরিবারের সেই উত্তরাধিকার। এবারও কিন্তু তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছেন দেশের মানুষের অধিকার আর ন্যায় বিচারের জন্য প্রয়োজনে তিনি জীবন দিতে প্রস্তুত। দিল্লি তাকে কতটুকু সাহায্য করবে বা করবে না, সেটা তো আসলে ভারতের নিজস্ব একটি পররাষ্ট্রনীতি রয়েছে, সেই পররাষ্ট্রনীতির হিসাব। কিন্তু শেখ হাসিনার আসল ভরসার জায়গা কোথায় জানেন? তার ভরসা হলো দলের অগণিত সাধারণ কর্মী, সমর্থক আর এই যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার একেবারে গভীরে লুকিয়ে থাকা কিছু অদৃশ্য শক্তি। সুপ্রিয় দর্শক, বর্তমান সরকার হয়তো কিছুটা হলেও সরল অঙ্কে হিসাব করছে যে শেখ হাসিনা বিমানবন্দরে নামলেই পুলিশ কিংবা সেনাবাহিনী তাকে বন্দি করে ফেলবে। কিন্তু রাজনীতি তো আর পাটিগণিতের সরল অঙ্ক নয়, তাই না? একটু গভীরভাবে আপনারা সবাই চিন্তা করুন। টানা ১৫ বছর এবং সব মিলিয়ে দীর্ঘ ২১ বছর তিনি কিন্তু এই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। এই বিশাল সময়ে রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রশাসন, পুলিশ, বিজিবি এবং সশস্ত্র বাহিনীতে হাজার হাজার কর্মকর্তা কিন্তু নিয়োগ পেয়েছেন, প্রমোশন পেয়েছেন। তারা সবাই হয়তো প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতি কোনোভাবে করেন না, কিন্তু তাদের একটা বড় অংশের ধমনীতে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি এক ধরনের নীরব সহানুভূতি কিন্তু কাজ করে। দর্শক, ২০২৪ সালের ৫ আগস্টের সেই অভাবনীয় পট পরিবর্তনের পর এদের অনেকেই হয়তো টিকে থাকার তাগিদে তাদের যে খুলস রয়েছে সেই খুলস পাল্টেছেন।
কেউ বা একেবারে নীরব হয়ে গেছেন। কিন্তু চরম সংকটের মুহূর্তে যখন অস্তিত্বের প্রশ্ন সামনে আসবে, তখন এই বিশাল নীরব গোষ্ঠী কি আসলেই কেবল দর্শকের ভূমিকা পালন করবে এবং নীরব থাকবে? দর্শক, ১৯৯৬ সালের মার্চ মাসের কথা আপনাদের নিশ্চয়ই খুব ভালো করে মনে আছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু গঠিত হয়েছিল জনচল মঞ্চ। সেদিন কিন্তু সাধারণ জনতার পাশাপাশি খুদ সরকারি কর্মকর্তা কর্মচারীরাই রাজপথে নেমে এসেছিলেন তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে। ইতিহাস সাক্ষী, নীরব আমলাতন্ত্র যখন সরব হয়, তখন রাষ্ট্রের ভিত আসলেই কেঁপে ওঠে। ডিসেম্বরে শেখ হাসিনা যদি সত্যি দেশে ফেরেন, তবে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমান সরকারের বিরুদ্ধে যে এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়াবেন না, সেই নিশ্চয়তা কি বর্তমান সময়ে আদৌ কেউ সঠিকভাবে দিতে পারে? না দর্শক, এবার আসুন রাষ্ট্রের সর্বোচ্চ পদটির দিকে নজর দেওয়া যাক। আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, যখন তাকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হলো, তখন আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা, যারা আসলে দিনের পর দিন দলের জন্য রাজপথে রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, তারা রীতিমতো কিন্তু সে সময় হতবাক হয়ে গিয়েছিলেন। কেন আসলে এত বড় বড় নেতা থাকতে একেবারে পর্দার আড়ালে থাকা মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে শেখ হাসিনা রাষ্ট্রপতি বানালেন? রাজনীতিতে বিশ্বস্ততা বড়ই দুর্লভ বস্তু। অনেকেই বলেন, চরম বিপদের দিনে যখন সবাই আসলে মুখ ফিরিয়ে নেবে, তখন অন্তত একজন মানুষ যেন বিশ্বস্ত থাকে। সেই দূরদর্শী হিসাব থেকেই এই জালটি কিন্তু ছেলেছিলেন শেখ হাসিনা। ৫ আগস্টের সেই উত্তাল এবং ভয়াল পরিস্থিতিতে হয়তো রাষ্ট্রপতির পক্ষে সরাসরি দৃশ্যমান কিছু করা সম্ভব ছিল না। কিন্তু দর্শক, পর্দার আড়ালে বসে তিনি কিন্তু ঠিকই যতটুকু সম্ভব ভারসাম্য বজায় রেখে চলেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরেন, তবে রাষ্ট্রপতির সেই সাংবিধানিক ক্ষমতা আসলে কতটা কার্যকর ভূমিকা এখানে পালন করবে? দেখুন, আমাদের সংবিধানের ৪৯ অনুচ্ছেদটা একটু খেয়াল করুন। সেখানে মহামান্য রাষ্ট্রপতির হাতে যে কোনো দণ্ড মওকুফ বা স্থগিত করার একচ্ছত্র এবং পূর্ণ ক্ষমতা কিন্তু দেয়া আছে। শেখ হাসিনা যে অন্ধবিশ্বাস আর ভরসা থেকে তাকে বঙ্গভবনে বসিয়েছিলেন, সেই ভরসার প্রতিদান দেওয়ার সময় কি তবে সমাগত? শেখ হাসিনা দেশে ফেরার পর কি আমরা তা দেখতে পাবো? আর রাষ্ট্র ক্ষমতার সবচেয়ে বড় এবং শক্তিশালী কেন্দ্রবিন্দুটি হলো আমাদের সেনাবাহিনী। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এই শীর্ষ পদে বসানোর পেছনেও কিন্তু ছিল দীর্ঘদিনের পারিবারিক এবং ব্যক্তিগত একটি সম্পর্কের বিরাট সমীকরণ। দর্শক, ৫ আগস্টের সেই ক্রান্তি লগ্নে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে আজ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু প্রচন্ড রকম ক্ষুব্ধ বলা চলে। অনেকে কিন্তু তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কিন্তু আমরা যদি একটু ঠান্ডা মাথায় আবেগের বাইরে গিয়ে সেদিনকার বাস্তবতার কথা ভাবি, তাহলে হিসাবটা আসলে একটু অন্যরকম মনে হবে। সেদিন যদি খুব সেনাপ্রধান নিজে উদ্যোগ নিয়ে শেখ হাসিনাকে গণভবন থেকে নিরাপদে বের করে দিল্লির পথে না পাঠাতেন, তাহলে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ হতে পারত। শুধু কি তাই, আওয়ামী লীগ সরকারের বাঘা বাঘা মন্ত্রী, সিনিয়র নেতা আর প্রভাবশালী যত সরকারি কর্মকর্তারা রয়েছেন, তারা যে খেপাটে জনতার রোষানল থেকে বেঁচে নিরাপদে দেশ ছাড়তে পেরেছিলেন বা আত্মগোপনে যেতে পেরেছিলেন, এর পেছনে পর্দার আড়ালে আসলে কার অদৃশ্য সহযোগিতা ছিল? এমন প্রশ্ন কি আপনারা কখনো ভেবে দেখেছেন? এর উত্তর আসলে কি হতে পারে? খেয়াল করে দেখবেন, ভারতে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা নিজে কিন্তু কোনোদিন কোনো সাক্ষাৎকারে বা বিবৃতিতে এখন পর্যন্ত সেনাপ্রধানকে বেঈমান বলেননি বা তাকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্যও কিন্তু করেননি। বরং বিভিন্ন সময়ে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত বা গুজব অথবা অপপ্রচার বাতাসে ভেসে বেড়াচ্ছে। রাজনৈতিক বাস্তবতায় অনেক সময় বৃহত্তর স্বার্থে নিজের সবচেয়ে কাছের মানুষটিকেও প্রকাশ্যে সহযোগিতা করা যায় না, তাকে কিন্তু দূরে ঠেলে দিতে হয়। কিন্তু যখন সময় আসে, ঠিক
যখন প্রয়োজন হয় তখন কে কার পাশে দাঁড়ায় সেটাই হলো রাজনীতির আসল খেলা। সুপ্রিয় দর্শক, ডিসেম্বরে যখন শেখ হাসিনা দেশে ফেরার চূড়ান্ত একটি প্রস্তুতি নেবেন, তখন সেনাপ্রধান কি তার সেই পুরনো যে আনুগত্য রয়েছে সেই আনুগত্যের প্রমাণ দেবেন? এই প্রশ্নটা এজন্যই বারবার কিন্তু সামনে আসছে, কারণ বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি, সেই রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আর ২০২৪ সালের আগস্ট মাসের মতো কিন্তু কোনোভাবে নেই। দেশি বিদেশি নানা সমীকরণ, অর্থনীতি আর ক্ষমতার যে টানাপোড়েনে দেশের মানুষ এখন অনেক কিছুই নতুন করে বুঝতে শুরু করেছে, তা কিন্তু বলা বাহুল্য। মানুষের আবেগ আর বাস্তবের মধ্যে যে আকাশ পাতাল ফারাক, সেটা এখন কিন্তু একেবারে স্পষ্ট। আওয়ামী লীগের মতো এত বড় একটা দল, যাদের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে, তাদের জনসমর্থন যে রাতারাতি মুছে যায়নি, বরং অনেক ক্ষেত্রেই এই প্রতিকূল পরিবেশে বলা চলে তা আরো মজবুত হয়েছে। সেটা রাজনীতির মাঠে কিন্তু একটু ভালো করে কান পাতলেই শোনা যায় বা বোঝা যায়। দর্শক, রাজনীতি হলো দাবা খেলার মতো। এখানে প্রতিটি চালের পেছনে কিন্তু থাকে একটা পাল্টা চাল। যা আসলে দেখা যায় তার চেয়ে যা দেখা যায় না সেটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা কি কেবলই বর্তমান সরকারের উপর একটা প্রচন্ড মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল, নাকি এর পেছনে বঙ্গভবন এবং ক্যান্টনমেন্টের কোনো অলিখিত না বলা সম্মতি লুকিয়ে আছে, যা আসলে আমরা সাধারণ মানুষ এখনো অনেক হিসাব নিকাশ করেও মেলাতে পারছি না? এই বিষয়টি হয়তো সময় আমাদেরকে বলে দেবে। তবে একটা কথা খুব স্পষ্ট করে বলা যায়, এবারের ডিসেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক উত্তাপ ছড়াতে যাচ্ছে, যার আজ প্রতিটি রাজনৈতিক দলের একেবারে অন্দরমহল পর্যন্ত পৌঁছাবে। এই মহানাটকের শেষ দৃশ্যটা কি হবে, তার জন্য আমাদের সবাইকে আরো কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।